জুলাই বিপ্লবের চতুর্থ দিনে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রধান বিচারপতির মন্তব্য আর সরকারের টালবাহানার বিরুদ্ধে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। এবার ইউনূস সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তিবর্গ। হাসিনার স্বার্থে গড়ে উঠছে একাধিক আঁতাত, যা নিশ্চিতভাবে ইউনূসের পতনের ঘণ্টা বাজাতে চলেছে। দেখুন, হাসিনার সঙ্গে বড়সড় বৈঠকের সিদ্ধান্ত আগস্ট মাসেই। কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে? অর্থাৎ হাসিনা সরকার বা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল? অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে? তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশ? আগামী নির্বাচনেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট, ওই ভারতীয় চ্যানেল ব্যবহার করে, ভারতীয় বংশোদ্ভূত এই পাওয়ারটা ব্যবহার করে ভারতের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ভয়ানক ষড়যন্ত্র চালানো হচ্ছে। আমেরিকান যারা আছে তারা কোনোদিন কারণ হয় না, ফলে তাদের যখন স্বার্থ সিদ্ধি হয়ে যাবে তখন মোহাম্মদ ইউনূসকে একবারে টয়লেট পেপার কিরম থাকে না, ছুঁড়ে ফেলে দেবে। পায়ের তলায় কিন্তু ইউনূসের মাটি কিন্তু জমি নেই, যে কোনো দিন ইউনূস সরকারের পতন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষাতে, যিনি মাস্টার মাইন্ড ২৪ আন্দোলনের, সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য। সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে, কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে? অর্থাৎ হাসিনা সরকার বা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল? অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে? তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশগুলো? অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। প্রথমেই দেখুন, ৩ তারিখ অর্থাৎ ৩রা জুলাই আজকের প্রতিবেদন, অর্থাৎ কারেন্ট প্রতিবেদন, গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন। জানা গেছে গত কয়েক মাসে হাসিনার সঙ্গে যারা বৈঠকে বসেছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন বিদেশি, এবং সবথেকে বড় কথা হচ্ছে তারা কোনো দেশের সরকারের অংশ, অর্থাৎ বিভিন্ন দেশের সরকার এবং সেই সরকারের প্রতিনিধিরা তারা কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছে, যিনি বর্তমানে বলা হচ্ছে ভারতে রয়েছেন। সেক্ষেত্রে বলা হচ্ছে অনেক বিদেশি প্রতিনিধি কিন্তু এখানে অংশগ্রহণ করছে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে। সেখানে বলা হচ্ছে বিদেশ দপ্তরের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছে, এবং সেক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে দেখুন, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারাও কিন্তু নিয়মিত বৈঠক করছেন হাসিনার সঙ্গে। এখনো পর্যন্ত শেখ হাসিনা টিকির সন্ধান পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইন্টারপোলের কাছে বারবার লাথি খেতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। শেখ হাসিনার নামে একাধিক রেড নোটিশ জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করছে ইন্টারপোল। শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা জানেন যে একাধিকবার রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছ থেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে পাঠানো হয়েছে, বাংলাদেশ পুলিশ বিভাগ, ইউনূস পোষিত পুলিশ বিভাগের তরফ থেকে পাঠানো হয়েছে, এবং সবথেকে বলা যেতে পারে যে বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কোনো রকম রেড নোটিশ, রেড অ্যালার্ট জারি করেনি ইন্টারপোল। অর্থাৎ ইন্টারপোল সরাসরি কিন্তু তাদের আবেদন, অন্তর্বর্তী সরকারের আবেদন, বাংলাদেশ পুলিশ বিভাগের আবেদন এবং সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছে। পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে তারা এটা জারি করবে না। সেক্ষেত্রে বলা হয়েছে এবার ইউনূস সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তিবর্গ। হাসিনার স্বার্থে গড়ে উঠছে একাধিক আঁতাত, যা নিশ্চিতভাবে ইউনূসের পতনের ঘণ্টা বাজাতে চলেছে। সূত্রের খবর, হাসিনার বিরুদ্ধে 6 মাসের কারাদণ্ড ঘোষণার পরই কিন্তু এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার জেরে হাসিনার বিরুদ্ধে 6 মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এবং এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বলা হচ্ছে তাজুল ইসলাম সেদিন জানিয়েছিলেন যে হাসিনা বাংলাদেশে যেদিন আসবে বা যেদিন তিনি আত্মসমর্পণ করবে সেদিন থেকেই তার সাজার মেয়াদ শুরু হবে। মানে ভয়ঙ্কর একটা পরিকল্পনা। বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রবেশ দ্বার বন্ধ করার জন্য এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে, এবং এটা কারা বলছে বিদেশি ব্যক্তিবর্গরা। সেক্ষেত্রে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা দাবি করেছে যে হাসিনার সাথে দ্রুতই বড় মাপের বৈঠক হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর, এবং যে বৈঠকের মূল বিষয় থাকবে ইউনূস পরিচালিত বাংলাদেশের আইন ও শাসন ব্যবস্থার অবনতির বিষয়। অর্থাৎ দেখুন, তিনি ভারতে রয়েছেন এবং তাকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তিনি বৈঠক করছেন দেশ বিদেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে, বিদেশ মন্ত্রকের ব্যক্তিদের সাথে।
সুতরাং বলাই যেতে পারে দিস দ্য পাওয়ার অফ হাসিনা। সেক্ষেত্রে দেখুন, কারণ বলা হচ্ছে যে পূর্বে শেখ হাসিনার যে বংশী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল অন্তর্বর্তী সরকার, দুর্নীতির অভিযোগ করা হয়েছিল অন্তর্বর্তী সরকার। তারপর টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে সরাসরি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ইস্তফা দিয়েছিলেন। তারপর সেটাকে তদন্ত করা হয়। এখন কিন্তু সেই তদন্তে প্রমাণিত হয়েছে যে টিউলিপ সিদ্দিকেই কিন্তু তিনি নির্দোষ। তারপর তার মন্ত্রীপদ ফিরিয়ে দেওয়ার কথা এখন কিন্তু শোনা যাচ্ছে। সেক্ষেত্রে এমন বিষয়টি জানার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটি, এবং সেক্ষেত্রে তারা মনে করছে যে টিউলিপের মতোই হাসিনার বিরুদ্ধে ভ্রান্ত এবং মিথ্যা যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তার জন্যই কিন্তু তারা একত্রিত হয়ে এই ধরনের একটা ব্যবস্থা নিতে চলেছে। ইতিপূর্বে একাধিক সূত্র মারফত জানা গেছে যে শেখ হাসিনা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জানা যাচ্ছে বিভিন্ন দেশের একাধিক ব্যক্তি যারা বিদেশ মন্ত্রকের সাথে যুক্ত, তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ইউনূস সরকারকে উপড়ে ফেলতেই কিন্তু এই ধরনের আলোচনা বলে বিশ্লেষকরা দাবি করেছেন। দেখুন, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মধ্যে আপনাদের আবারও বলবো, সেক্ষেত্রে বলা হচ্ছে তার জন্যই কিন্তু হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসময় মোহাম্মদ ইউনূস অনুরোধ করেছিলেন যে হাসিনার কাছ থেকে সমস্ত ধরনের ইলেকট্রিক সরঞ্জাম, ল্যাপটপ, মোবাইল ইত্যাদি বাজেয়াপ্ত করা হোক, তাকে সেই সুযোগটা যেন না দেওয়া হয় যে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। আগামী নির্বাচনেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট। ভারতীয় বংশোদ্ভূত লোক সারা পৃথিবীতে আছে এবং তারা এই মেকানিজমগুলো করছে। ট্রাম্প প্রশাসনে আছে, বিভিন্ন আন্তর্জাতিক এনজিও, সংবাদ সংস্থা, সংবাদ মাধ্যম, ভারতীয় বংশোদ্ভূতের অভাব নেই। আর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, সংবাদ, এগুলো দক্ষিণ এশিয়া বিট বা এগুলোতে ওই ভারতীয়রাই কাজ করে। এই কারণে ওই ভারতীয় চ্যানেল ব্যবহার করে, ভারতীয় বংশোদ্ভূত এই পাওয়ারটা ব্যবহার করে ভারতের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ভয়ানক ষড়যন্ত্র চালানো হচ্ছে। দর্শক, দি ইকোনমিস্টের একটি প্রতিবেদন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধী দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। 1971 সালে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রের। তবে সেই স্বপ্নের বাস্তবায়ন খুব বেশি দূর এগোতে পারেনি। মাত্র 4 বছরের মাথায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থেমে যায় সেই স্বপ্ন। বাটপাড়ি কত প্রকার কি, এই রিপোর্ট যে কতটা থার্ড ক্লাস, প্রথম শিরোনাম দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। এরপরে দেখেন, এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বপ্ন থেমে যায় সামরিক অভ্যুত্থানে। বাকশাল গঠনের মাধ্যমে থেমে যায় এই কথা বলতে পারে না। বাকশাল গঠন করলে গণতন্ত্র অগ্রযাত্রা থেমে যায় না ইকোনমিস্টের কাছে। আর সেই বাকশাল গঠনকারীকে উৎখাত করলে তখন গণতন্ত্র থেমে যায়। বাকশাল গণতন্ত্র ছিল নাকি? কতটা অসৎ, কতটা খারাপ, কতটা অগণতান্ত্রিক কথা এই ইকোনমিস্টের মতো একটা পত্রিকা লিখতে পারছে। আমি আশ্চর্য ভারতীয় বংশোদ্ভূতের কাজটা। 2024 সালে আরেকটি বড় পরিবর্তন সাক্ষী হয় দেশটি। পরিবর্তন কি পরিবর্তন? এটা বিপ্লব। বিপ্লবে যারা পরাজিত হয়েছে তাদেরকে তা বিরোধী দল বলে। 15 বছর একচ্ছত্র শাসন অবসান ঘটে। একচ্ছত্র শাসন, ফেসিবাদ শব্দটা লেখ না। এখন আবার অনেকে বের হয়েছে যারা হাসিনাকে ফেসিস্ট বলা ঠিক না, হাসিনা শাসন আমলকে ফেসিবাদ বলা ঠিক না, এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই গোষ্ঠীও বের হয়েছে। 15 বছর একচ্ছত্র শাসন অবসান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের মধ্যে। সরকার পতন সিম্পল ভাই, এটা যে একটা বিপ্লব, অভ্যুত্থানও বলছে না। জনগণের চাপ ও আন্দোলনে জন্ম নেয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে থাকেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ জুড়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা জেগে ওঠে। গণতন্ত্র পুনরুদ্ধার, হাসিনা পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ওইটি গণতন্ত্র পুনরুদ্ধার। এখন নির্বাচন একটা রুটিন, নিয়মিত 5 বছর পর নির্বাচন হবে। তো এটা গণতন্ত্র পুনরুদ্ধারের কিছু না। গণতন্ত্র পুনরুদ্ধার হাসিনা পালানোর সাথে সাথে হয়ে গেছে। মানে মানুষের বাক স্বাধীনতা আছে, কথা বলতে পারছে, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের মতামত জিজ্ঞেস করে, মানুষ সমালোচনা করলে সরকার সেটা বাতিল করে, এটি গণতন্ত্র পুনরুদ্ধার। তবে বাস্তবতা বেশ কঠিন। বহু বছর স্বৈরতান্ত্রিক শাসনের ফলে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর থেকে জনআস্থা উঠে গেছে এবং দুর্নীতি, দমন পীড়ন আর অর্থনৈতিক অস্থিরতা যেন প্রত্যাহিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কিসের দমন পীড়ন, কোথায় অস্থিরতা? কিন্তু কি দেখেছেন? বাংলাদেশের রিজার্ভ, ফরেক্স রিজার্ভ প্রায় মূলত 8 বিলিয়ন 6 বিলিয়নে নেমেছিল। ওরা মিথ্যা কথা বলে 13 বিলিয়ন 14 বিলিয়ন দেখিয়েছে, যেটা 3 মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য উপযোগী ছিল না। আর এখন কত বিলিয়ন ডলার? অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোরবানির ঈদের আগে এত কম দ্রব্যমূল্য নিকট অতীতে কখনো ছিল না, যেটা এবার ছিল। রোজার মাসে এত স্থিতিশীলতা, এত সুন্দর ঈদ, দ্রব্যমূল্যের এত নিয়ন্ত্রণ, এত সুন্দর নাগালের মধ্যে থাকা, এটা স্বাধীন বাংলাদেশে কখনো রোজার মধ্যে এভাবে ছিল না। খেজুরের দাম, ফলের দাম ইত্যাদি, যেটা ইউনূস সরকার আমলে হয়েছে। আর বলছে অস্থির, অর্থনীতি খারাপ। অর্থনীতি কাঙ্ক্ষিত মানে না, কিন্তু হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে যেভাবে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে, সবকিছু ঠিক আছে, ফরেন কারেন্সি রিজার্ভ দিন দিন বাড়ছে, এটা অস্বাভাবিক সফলতা। আর এটাকে বলছে খারাপ অবস্থা। কোথায় দমন পীড়ন? যেখানে স্বাভাবিক হিসাবে ধরলো বাংলাদেশের কাল যে আওয়ামী লীগের প্রায় 10,000 লোক নিহত হওয়ার কথা, সেখানে 100 জনও মারা যায়নি। সেখানে দমন পীড়নটা কোথায়? মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে না। দমন পীড়নটা কোথায় দেবে? কোনো দমন পীড়ন হচ্ছে না। এরপরে দুর্নীতি, এই সরকার কোনো দুর্নীতি করেনি, আর কিছু রুটিন দুর্নীতি এটা চলছে, কিন্তু হাসিনা আমলের চাইতে 1000 গুণ কমে গিয়েছে। অথচ এই কথাগুলো বলছে, মূল্য আবি যাবি অনেক, মানে সরকার বিরোধী প্রচারণা, নানান অনেক উদ্ভট কথাটা এরকম আছে। তাহলে কি গণতন্ত্র ফিরিয়ে আনতে আওয়ামী লীগ লাগবে? নিষিদ্ধ করলে কাজ হবে না, তারা বড় শক্তি, তাদেরকে বাদ দেওয়া যাবে না, এই ন্যারেটিভ নির্মাণ করছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো মানবে না। আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তারা নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, বিচারের মাধ্যমে তাদের নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগকে বি ফরম্যাটে, প্ল্যান বি কোনোভাবে, এমনকি জাতীয় পার্টিকে প্রয়োজন নির্বাচনে দাঁড়াতে দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের
ভাষাতে, যিনি মাস্টার মাইন্ড 24 আন্দোলনের সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য। সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে, কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলছেন, জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয়, মব ভায়োলেন্স প্রতিরোধের দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র। বেশ ভালো কথা। 24 আন্দোলন তো এভাবেই হয়েছিল, সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ করেছিল বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল, এভাবেই তো গণবিস্ফোরণ বা গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছিল। তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল। কিন্তু এগুলোকে আইনের শাসন যা কিছু চলছে, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা কিছু করছে সেগুলো আইনের শাসন, নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে? এবং সেটিকেই সমর্থন করছেন মাহফুজ আলম। তিনি বলছেন কত অদ্ভুতভাবে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা, যে মব এদেশে প্রথম সৃষ্টি হয়েছিল বিহারি জনগোষ্ঠীর উপরে, তারপরে মব হয়েছে ছাত্র তরুণ মুক্তিযোদ্ধা এবং মুজিববাদ বিরোধীদের উপরে। বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সরাসরি ইন্ধনে গত 53 বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত, জনতার মঞ্চ, 96, 28 অক্টোবরও। আচ্ছা, শাহবাগ সবই মব জাস্টিস, মব ভায়োলেন্স। একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল 71-এর পরে, সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। মাহফুজ আলম বলছেন, উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে পোর্ট্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেসি ছিল। মবক্রেসি হলে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা, পুলিশ, আনসারবিহীন দেশকে 1-1.5 মাস নিরাপদে রাখত না। কোথায় নিরাপদ মানুষ? এবং শুধু সজীব ওয়াজেদ জয় কেন, মানুষ কথা বলছে না? এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না? প্রশ্ন তোলা কি, মানুষ তো সরাসরি বলছে। তাহলে অবিচার কোনটা? আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা? যেখানে সেখানে গণপিটুনি দেওয়া হবে, যেখানে সেখানে রক্তাক্ত করা হবে, আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না, শিক্ষাঙ্গনেও কেউ মাপ পাবে না। এগুলো আইনের শাসন? এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়? কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে, কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে। এবং তিনি বলছেন, গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদের অংশীদার না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে। তারা সবাই বিপ্লবী যা করছে। এবং তিনি স্পষ্টভাবে বলছেন, জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপোলজেটিক আলাপ আসতো না। তার মানে কি, যারা এর বিরুদ্ধে কথা বলছে, যারা পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিচ্ছে, যারা মব ভায়োলেন্স সৃষ্টি করে একজন নিরাপরাধ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে, রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা পর ঘন্টা 8 ঘন্টা পটিয়াতে যেটি হলো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে, এগুলো মব না, এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন, তিনি কি বলছেন, যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না, কথা বলা হতো না। অর্থাৎ আমরা যারা কথা বলছি, তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন, ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হতেও পারে। মানুষ তো ভয়ে কথাও বলছে না, এটা তো সত্য কথা। মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থা এতটা করুন কেন, এতটা অসহায় কেন গণমাধ্যমগুলোর অবস্থা? কথা তো বলতে পারছে না। ডেইলি স্টার, প্রথম আলো, কারবালার সামনে মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়নি, মানে প্রয়োজনে আরও এরকম করা হবে, মানুষের দাঁড়ে দাঁড়ে করা হবে, ঘরে ঘরে করা হবে, এটাই তো বলতে চাইছেন তিনি। বলুন, আমাদের আর কী করার? আমাদের তার কথা বলা ছাড়ার উপায় নেই। প্রয়োজনে এই কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে, এটুকুও বুঝতে পারছি। মাহফুজ আলম বলছেন, জুলাই বিপ্লবের দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা মুক্তিকামী ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিষোদ্গার করা বন্ধ করুন। স্ট্রেট বলছেন, মানে আমাদেরকে বন্ধ করতে হবে, যে কথা বলছিলাম। এবং খড়গ তো নানানভাবে নেমে আসছে, নানান ধরনের হুমকি তো পাচ্ছি। মাহফুজ আলম বলছেন, এর আগে মানে মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী। জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আহা, কি মানবাধিকার রক্ষা করছেন আপনারা? মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে চ্যাংধুলাই করে উঠে নেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে শুধুমাত্র সমর্থন রয়েছে, তাদের উপর হুমকি আসছে, খড়গ নেমে আসছে, মবের শিকার হচ্ছে। তো প্রিয় দর্শক, বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।